ফিল্ম স্কুল তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে যেটা ছিল, টেকনোলজি যখন অন্যরকম ছিল, যখন ফিল্মে নেগেটিভেই শুট হতো, তখনকার সাথে এখনকার টেকনোলজি অবশ্যই পাল্টে গেছে। আগে সত্যি একজন টেকনিশিয়ান হয়ে উঠতে গেলে ফিল্ম স্কুল কম্পারেটিভলি হয়তো বেশি সাহায্য করতো টেকনিক্যালি, কারণ সত্যি মানে ওই ফিল্মের যেহেতু খরচা বেশি ছিল, ওই মেটেরিয়ালগুলো একজন পক্ষে যে শিখছে তার হাতে পাওয়া, সেটা নিয়ে কাজ করা, সেটা এক্সপোজ করা, সেটা এডিটিং মেটেরিয়ালস পাওয়া, সেটা নিয়ে শেখা, এগুলো খুবই কঠিন ছিল, যেহেতু খুব কস্টলি ছিল। হ্যাঁ, ডিজিটাল আসার পরে কিন্তু আমরা তো সত্যি একটা ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরাও হাতে মোবাইল ফোন থেকে ক্যামেরা নিয়ে তারা অভ্যস্ত হয়ে উঠছে, ফোনে বা ডেস্কটপে ল্যাপটপে এডিটিং সফটওয়্যার ডাউনলোড করে এডিট করা হচ্ছে, একই জিনিস সাউন্ড সফটওয়্যারের ক্ষেত্রেও হচ্ছে। তো এইভাবে তো খুব ছোটবেলা থেকেই এই জিনিসগুলো কিন্তু মানে ছবি তোলা, ক্যামেরা, এটা খুব একটা রহস্যময় নয়। এখন ক্যামেরায় যে মানে ফোনে ক্যামেরা সবার হাতে পৌঁছে যাওয়ার পরে, কিন্তু আমি যখন প্রফেশনালি একজন টেকনিশিয়ান, একজন সিনেমাটোগ্রাফার, একজন এডিটর, একজন সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করব, তো সেটা কিন্তু আমি বাড়িতে বসে একটা এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করছি, একটা সাউন্ড সফটওয়্যার নিয়ে কাজ করছি, তার সাথে কিন্তু প্রফেশনাল ফিল্ডের কাজ যেটা হচ্ছে সেটার টেকনিক্যালি তো আলাদা হচ্ছেই, হয়তো সেটা সেটা শিখতে আমাকে সাহায্য করছেই, কিন্তু ফিল্ম স্কুলের মানে আগের চেয়ে অনেক সহজে হয়ে যাচ্ছে ডিজিটাল আসার পরে, কিন্তু ফিল্ম স্কুল তো খালি টেকনিশিয়ানকে টেকনিক্যালি প্রস্তুত করছে না। টেকনিক্যাল সাইড শেখাটা তো একটা দিক, যেটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে, আগেই বলেছি, কিন্তু যেটা মূল হচ্ছে আমার শৈল্পিক দৃষ্টিভঙ্গিটা তো তৈরি করে দিচ্ছে, যেটা আমরা প্রতিদিন 2 বছর 3 বছর যে পড়ছি একটা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে, সেখানে যে প্রতিদিনের একটা চর্চা, প্রতি মুহূর্তে সিনেমা নিয়ে ভাবছি, খালি সিনেমা নয়, সেখানে আমরা বিভিন্ন পেন্টিং দেখছি, বিভিন্ন সাহিত্য পাঠ করছি, এবং সবচেয়ে বড় কথা সারাক্ষণ সমমনস্ক ফিল্ম নিয়ে ভাবনা চিন্তা করছে, এরকম লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সারাদিন ভাবনা চিন্তা কথাবার্তা চলছে, আমার দৃষ্টিভঙ্গি গুলো খুলে যাচ্ছে। আমি এডিটিং শিখতে ফিল্ম ইনস্টিটিউটে গেছিলাম, সেটা একটা দিক, কিন্তু সেখানে যাওয়ার পর আমি নানা ধরনের মানুষের সাথে মিশেছি, সারা ভারতবর্ষের ছেলে মেয়েদের সাথে মিশেছি, তারা নানা রকম চিন্তা ভাবনা নিয়ে এসছে। আমি বিদেশি সাহিত্য মূলত সেখানকার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার পরেই পড়তে আরম্ভ করি, তার আগে মূলত বাংলা সাহিত্যই পড়তাম। তো এইভাবে দৃষ্টিভঙ্গি খুলে দেয়, অনেকগুলো জানলা দরজা খুলে দেয়, এবং প্রস্তুতি হয়। এবং মানে একজন এডিটর তো খালি এডিটিং শিখলেই হয় না, আমাকে স্ক্রিপ্টিংটা বুঝতে হয়, আমাকে অভিনয়টা বুঝতে হয়, তো এগুলো নানা রকম যে জিনিস বুঝতে হয়, যেটা আমাকে হাতে কলমে ফিল্ম ইনস্টিটিউটে শেখানো হয়, এবং ফিল্ম ইনস্টিটিউটে আমাকে কিছুটা ক্যামেরাও বুঝতে হয়, স্ক্রিপ্ট আমাদের নিজেদের লিখতে হয়, বুঝতে হয়, সবাইকে। একজন এডিটর হয়ে আমি এই নানা দিকগুলোর কাছে আমি এক্সপোজড হচ্ছি, আমার দৃষ্টি খুলে যাচ্ছে। তো সেইটা বাড়িতে বসে ডিজিটালি বা সাধারণভাবে হওয়াটা কঠিন, ফিল্ম ইনস্টিটিউটের এখনো খুবই দরকার আছে। সাধারণ দর্শকই যে খালি এডিটরের কাজটা কি বুঝছেন না তা নয়, সিনেমার সাথে জড়িত বেশিরভাগ লোকও কিন্তু বোঝেন না এডিটরের কন্ট্রিবিউশনটা, বা আমরা কি একটা সিনেমায় দিচ্ছি, আমার কন্ট্রিবিউশনটা কতটা, সেটা কিন্তু বুঝছেন না। মানে একটা ছবিতে একজন এডিটর কি অবদান রইল, সেটা সবচেয়ে ভালোভাবে জানেন, খালি সবচেয়ে ভালো মানে একমাত্র বোধহয় জানেন সেই ছবির ডিরেক্টর, যার সাথে বসে কাজ করা হচ্ছে, অথবা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত যে 2-4 জন ছবির সাথে জড়িত যে প্রডিউসাররা ইনভলভ থাকেন, তাদের পক্ষেই জানা সম্ভব এডিটরের কন্ট্রিবিউশনটা কি। সাধারণভাবে তো শুটিং হয়ে আসে, আমি মেটেরিয়ালটা সাজাচ্ছি, অ্যাকশন ম্যাচ করাচ্ছি, গল্পটাকে পরপর সাজাচ্ছি স্ক্রিপ্ট অনুযায়ী, সেটা একটা দিক, কিন্তু এর পরে আগে অনেক কাজ রয়েছে। আমি তো একজন এডিটর অনেক সময় প্রিপ্রোডাকশন স্টেজ থেকে, স্ক্রিপ্টিং স্টেজ থেকে ইনভলভ হয়, আমি সেই দিকে যাচ্ছি না, অ্যাকচুয়ালি শুটিং এর পরবর্তী সময়ে এডিটরের কাজ কি সেটুকুতেই থাকছি। তো প্রথম দায়িত্ব অবশ্যই স্ক্রিপ্ট অনুযায়ী আমার গল্পটাকে সাজানো, সাধারণভাবে এটাই প্রথম কাজ। এইবার সেখান থেকে কিন্তু যা শুরু হলো, বিষয়টা হচ্ছে যে চিত্রনাট্য যেভাবে লেখা হয়, লেখা যেহেতু টেক্সট বা রাইটিং, কিন্তু আমরা সবসময় ছবি যা ফাইনালি দেখছি তাতে সামগ্রিকভাবে সেটা থাকে না, ওলট পালট হয়ে যায়, আগের সিন পরে, পরের সিন আগে, অনেক দৃশ্য বাদ যায়,
এবং অনেক সময় গোটা ছবিটাই রিস্ট্রাকচার্ড হয়। বহু বিখ্যাত ছবি আছে যে মানে শেষ দিকের দৃশ্যকে সামনে তুলে আনা হয়েছে, প্রি টাইটেল সিকোয়েন্স করা হয়েছে, এইভাবে গল্পকে পাল্টে ফেলা হয়েছে, দুটো তিনটে সিনকে মার্চ করে একটা সিন করে ফেলা হয়েছে, এবং আমার নিজের কাজের ক্ষেত্রেও হয়েছে। এবং আরো বড় কথা হলো যে অ্যাক্টিংটাকে বের করে আনাটাও কিন্তু এডিটরের কাজ। এখন যেহেতু ডিজিটাল হওয়ার পরে যেটা হয়েছে, আগে ফিল্মে কি হতো, অনেক কম পরিমাণ শুটিং হতো। এখন যেটা আমি একটা পয়েন্ট মিস করে গেছি, যে ডিজিটালি আসার পরে কিন্তু এডিটরের কাজ অনেক বেশি বেড়ে গেছে। কারণ এখন যেটা হচ্ছে, ফিল্মের নেগেটিভ যেহেতু খুব ব্যয়বহুল ছিল, তখন অনেক কম পরিমাণ রেশিওতে শুটিং করা হতো, অনেক পিন পয়েন্টেড ছিল শুটিং, কিন্তু এখন অনেক বেশি পরিমাণ শুটিং করার, একটা দৃশ্যের জন্য বা একটা ডায়লগের জন্য, একটা অ্যাকশনের জন্য অনেক পরিমাণ শট নেওয়া সম্ভব হচ্ছে ডিরেক্টরদের পক্ষে। তো এবার সেই বাছাইটা তো এডিটরকেই করতে হচ্ছে, সুতরাং এডিটরের কাজ বর্তমান ডিজিটাল যুগে অনেক বেশি বেড়ে গেছে। এবং যেটা বলতে গিয়ে সরে এলাম, যে আমরা তো চোখের সামনে যেটা দেখি সিনেমা হচ্ছে পারফরমেন্স, তো এই পারফরমেন্সটাকে বের করে আনা কিন্তু এডিটরের একটা বড় কাজ। এটা একটা বড় কাজ। এছাড়া যে ছন্দ, এডিটিং ছন্দ, কোন ছন্দে চলবে, ছন্দ যেতে যেতে এই ছন্দটাকে ম্যানিপুলেট করা, কখন ফাস্ট করছি, স্লো করছি, কখন দর্শকের কাছ থেকে কোনো ইনফরমেশন লুকিয়ে রাখছি, কতক্ষণ লুকিয়ে রাখছি, দর্শকের কোনো ইনফরমেশন দিচ্ছি না, হয়তো একটা ইনফরমেশন স্ক্রিপ্টে ছিল, সেটাকে আমি লুকিয়ে রাখছি, পরে দিচ্ছি বা দিচ্ছি না। কারণ এবার দেখতে পাচ্ছি কোনো একটা দৃশ্য আমার স্ক্রিপ্টে পড়ার সময় মনে হয়েছিল বা লেখার সময় স্ক্রিপ্ট রাইটারের, ডিরেক্টরের মনে হয়েছিল এই দৃশ্যটা জরুরি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল শুটিং হওয়ার পর এডিটিংয়ে যখন সাজাচ্ছি, তখন দেখছি যে এই দৃশ্যের যা মূল চিন্তা ভাবনা বা ইনফরমেশন, সেটা আমি আগেই অন্য দৃশ্য থেকে পেয়ে গেছি, হয়তো অভিনয়ের মাধ্যমে উঠে এসছে, কোনো একটা অভিনেতা কোনো একটা লুকের মাধ্যমে উঠে এসছে, আমাকে তার জন্য অন্য একটা সিন করার দরকার নেই, সেটাকে আমরা বাদ দিতে পারছি। তো এইভাবে অনেকগুলো দিকই রয়েছে এডিটিং এ। এছাড়াও সামগ্রিকভাবে পোস্ট প্রোডাকশনেও এডিটরকে থাকতে হয়, মিউজিকের ব্যবহার কি হবে, সাউন্ড ডিজাইন কি হবে, এই বিষয়েও কিন্তু এডিটরের কন্ট্রিবিউশন থাকে এবং আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকি। তো এডিটিং এর কাজটা মানে একটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। এখন দেওয়া হয়, একসময় হয়তো হতো না। মানে আমি এডিটর একসময় দেখেছি, অনেক আগে এডিটরদের নাম যেত, হয়তো আরো 10 জনের সাথে এডিটরদের নাম যেত, কিন্তু এখন যথেষ্ট ভালোভাবেই আমাদের নাম দেওয়া হয়, পোস্টারেও নাম থাকে, আমরা বিভিন্ন এখন টেকনিশিয়ানরা আমরা প্রমোশনেও অংশগ্রহণ করি। তো সামগ্রিকভাবে আছি, এবং ডিরেক্টর প্রডিউসাররা আমাদের যথেষ্ট সম্মান দেয়, এবং সেই ক্রেডিটসের জায়গা থেকে আমার মনে হয় ঠিকই আছে, বা অনেক ভালো জায়গায় আমরা পৌঁছেছি। এবং এবার অর্থনৈতিক দিক থেকে হয়তো অনেকটা অসামঞ্জস্য রয়েছে, সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু আমার মনে হয় আগের থেকে আমরা টেকনিশিয়ানরা অনেক বেশি ক্রেডিট পাই। ফিল্ম স্কুল এবং সেলফ টট দুটো দিক আছে। ফিল্ম স্কুল থেকে এলে যেটা হয়, যেটা বললাম, প্রস্তুতি হয়, প্রচুর ছবি দেখছি, বই পড়ছি, আলোচনা করছি, সেখানে আমার শেখানো হচ্ছে, সেখানে অনেক অভিজ্ঞ এডিটররা আসছে, ডিরেক্টররা আসছে, তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে, ইন্টারঅ্যাকশন হচ্ছে, একটা কোনো দৃশ্য বা ছবির অংশ তার রাশটা আমাদের দেওয়া হতো, এবং সেখানে যখন আমরা 8-10 জন আমরা ব্যাচমেট মিলে করছি, আমরা প্রত্যেকেই সেটা এডিট করছি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন একটা অদ্ভুত ভাবনা থেকে সিনটা শুরু করলো, কেউ হয়তো দুটো শট লাগালো না, কেউ হয়তো রিস্ট্রাকচার করে ফেলবে, এইগুলো কিন্তু একটা দারুণ শিক্ষা দেয়। বা সেটা যখন একজন খুব দক্ষ এডিটর এসে আমাদের কাজগুলোকে অ্যানালিসিস করছেন, দেখাচ্ছেন, ভাবছেন, আমরা ইন্টারঅ্যাক্ট করছি, সেটা কিন্তু একটা বিরাট জিনিস, যেটা সেলফ টটের পক্ষে পাওয়া সম্ভব হয় না। কিন্তু আবার ডিজিটাল হওয়ার পরে একটা ঠিক, যে অনেক সেলফ টট ছেলেমেয়েরা নিজেরা তৈরি হয়ে আসছে, তো তাদের মধ্যে একটা ইনোসেন্স থাকে, কোনো ব্যাগেজেস থাকছে না, অনেক নতুন নতুন ছেলে মেয়েদের এর ফলে আসার সুবিধে হয়ে যাচ্ছে। ফিল্ম স্কুলে কতজন আর সুযোগ পায়, এখন অনেক প্রাইভেট ইনস্টিটিউশন হয়েছে, অনেক বেশি ছেলে মেয়েরা পড়তে পারছে, কিন্তু এই যে সেলফ টট হওয়া সম্ভব এখনকার দিনে, এবং তাদের পক্ষেও কাজ করা, ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়া সম্ভব হচ্ছে, এর ফলে নানা ধরনের ট্যালেন্ট আসছে, এটাও মানুষ শেখার জন্য। এডিটর হিসেবে আমার 3টে ইম্পর্টেন্ট কাজ:
এবার শহর, বিনি সুতোয়, আর দোস্তজি। এডিটররা কখনোই তো স্টার, খুব কম ক্ষেত্রেই আমরা দেখেছি এডিটররা স্টার হয়ে উঠেছেন, যদিও সেটা হওয়া উচিত আর কি। আমরা হয়তো ক্রেডিটস পাচ্ছি, আগে যেটা প্রশ্ন করলে সেটা পাচ্ছি, কিন্তু যথাযোগ্য কি পাচ্ছি সেটাও প্রশ্ন। অনেকটা আমাদের অবস্থা বলবো, আমি যেটা বলি যে গোলকিপার বা উইকেট কিপারের মতো আর কি। গোল বাঁচালে কোনো নাম নেই, গোল খেলে কিন্তু সবাই গালে। সেরকম একটা ছবি জমলো না, খুব স্লো এন্ডিং হয়েছে, জামিনি এই সিনটা ফেলে দেওয়া উচিত ছিল, খুব লম্বা হয়ে গেছে। কিন্তু তার পেছনে তো অনেকগুলো কারণ থাকে, নানা জনের কারণ থাকে, নানা জনের অদক্ষতার ফলে একটা ছবি ওই জায়গায় পৌঁছে, খালি এডিটরকে দোষ। কিন্তু আবার যখন এডিটরের কাজ যেহেতু খুব বেশি লোক বুঝতে পারছে না তার কি কন্ট্রিবিউশন, অ্যাকচুয়ালি কি রাশ ছিল, কি শুটিং হয়েছে, কি র মেটেরিয়াল ছিল, সেটা যদি না জানা যায় তাহলে এডিটরের কন্ট্রিবিউশনটা কখনোই বোঝা সম্ভব নয়। তো আমার বাংলা ছবিতে ভালো লাগা তিনজন এডিটর, তাদের মধ্যে একজন খুবই স্টার এডিটর, অর্ধেন্দু চট্টোপাধ্যায়। উনি তো খুবই নামী, ন্যাশনালিও একসময় খুব নাম ছিল। উনি খুবই বিখ্যাত সব ছবি এডিট করেছেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সপ্তপদী। তো উনার কাজ আমি দেখেছি, আমার মনে আছে আমি একটা স্টুডিওতে কাজ করতাম, সেখানে একটা সপ্তপদীর ভিডিও ক্যাসেট ছিল। তো সেইটা না আমি চালিয়ে চালিয়ে উনার কাজগুলো দেখতাম। তো উনি খুবই কাল্ট এডিটর, এবং উনার অ্যাসিস্ট্যান্টরা পরবর্তীকালে বহু বিখ্যাত পরিচালকদের অ্যাসিস্ট্যান্ট হয়েছে, এবং অনেক সময় উনি যে ছবি এডিট করছেন না সেই সমস্ত ছবিও তার কাছে নিয়ে যাওয়া হতো একটা প্রিভিউর জন্য, ওনার ওনার একটা মতামতের জন্য, যেটা বোম্বেতে ঋষিকেশ মুখার্জির কাছেও এইভাবে ছবি নিয়ে যাওয়া হতো। অনেক সময় মানে কোনো ছবি দাঁড়াচ্ছে না, তখন ঋষিকেশ মুখার্জির কাছে নিয়ে যেতে উনি সাজেস্ট করতেন, বা অর্ধেন্দুবাবু সাজেস্ট করতেন যে এই শট নাও, এইরকম সিন ঢোকাও, লেখো, শুট করো, ঢোকাও, এইভাবে। তো উনার কন্ট্রিবিউশন এডিটিং এর বাইরেও একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছেছিল একটা সময়, আজ হয়তো বেশি লোক জানেন না, কিন্তু খুবই উনি লেজেন্ড, সত্যিই লেজেন্ডারি এডিটর। আর দুজনের কাজ আমার মাঝখানের একজন এবং কন্টেম্পোরারি একজন, যিনি একজন আমাদের সাথে কাজ করছে দেখানো, এই দুজনের একজন হচ্ছেন রমেশ যোশী, যিনি ঋত্বিক ঘটকের এডিটর ছিলেন। তো আমার মনে হয় উনি একটা অত্যন্ত ভালো এডিটর। নানা ধরনের ছবিতে উনি তো মজুমদারের ছবিও করেছেন, তপন সিনহার ছবি করেছেন, ঋত্বিক ঘটকের ছবিতে তার কাজ আমার অসম্ভব ভালো লেগেছে। এছাড়াও এখন যিনি কাজ করছেন একজন কন্টেম্পোরারি এডিটর অর্ঘ্যকমল মিত্র, আমার মনে হয় তার আরো একটু স্টার স্ট্যাটাস হওয়া উচিত ছিল। উনার ডায়লগ সিনস, তো ডায়লগ কাটিং কি হওয়া উচিত, উনি খুবই আদর্শ আমার কাছে। এবং ঋতুপর্ণ ঘোষের সাথে অর্ঘ্যকমল মিত্র ডায়লগ সিকোয়েন্সের মানে মাস্টার আমি বলবো। আমি নিজের ডায়লগ সিকোয়েন্সের জন্য আমি উনার ডায়লগ সিকোয়েন্সের এডিট থেকে অনেক শিক্ষা পেয়েছি। তো এই তিনজন এডিটর, অর্ধেন্দু বাবু একটা কার্ড স্ট্যাটাস পেয়েছিলেন, কিন্তু এই দুজনের আরো বেশি জায়গা হওয়া উচিত বলে আমার মনে হয়। Thank you.